My dear students, welcome to e-learning. আজকের ক্লাসটা মূলত 12 ক্লাসের স্টুডেন্টসদের জন্য। চলছে লকডাউন, চলছে কোভিড-19 সংকট। তথাপি আমরা এই ক্লাস সবাই অংশ নিচ্ছি। কেন বলো তো? দেখো, আমরা সবাই জানি আমাদের জন্মের জন্য আমাদের মা বাবার কাছে আমরা দারুণভাবে ঋণী। কারণ পৃথিবীর আলো আমরা দেখতে পেয়েছি তাদের জন্যই। তারপর আমাদেরকে বৃহত্তর জগতের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন প্রথমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। সেই অযোজগর আসছে তেরে, একে চন্দ্র, দুইয়ের পক্ষ। আমার শিক্ষক শিক্ষিকারা প্রাথমিক বিদ্যালয়ে বোধ হয় এখন আর কেউ বেঁচে নেই। যদি বেঁচে থাকতো তাদের পায়ের কাছে গিয়ে আমি লুটিয়ে পড়তাম যে তারাই প্রথমে এই জ্ঞান আলোকের একটু একটু করে রশ্মি তারা দেখাতে শুরু করেছে। তথাপি আমরা বিদ্যালয়ে যাই কেন বলো তো? এই যে এত বড় বড় লাইব্রেরি, এত পুস্তক মহল, শিল্প সাহিত্য সংস্কৃতি সমস্ত কিছু এই বইতে কি লেখা আছে জানো? সব কিছু, শুধু অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার জন্যেই প্রাচীনকালে যখন বই তৈরি হয়নি, বয়স্ক বা প্রাজ্ঞ মানুষদের এত সম্মান করা হতো। কারণ এই অভিজ্ঞতাই আমাদেরকে শেখায় কিভাবে অ্যাডাপ্ট করতে হবে, সংযোজন করতে হবে। অর্থাৎ এই যে আমরা খাপ খাইয়ে নিচ্ছি, খাপ খাইয়ে নেবার পাঠ শিক্ষা থেকেই সম্ভব। আর শিক্ষাই পারে আমাদের দৃষ্টিভঙ্গিকে স্বচ্ছ করতে। একটা ছোট্ট গল্প বলি। সেদিন রবিবার, কর্তার অফিস নেই, গৃহের কিছু কাজকর্ম করে বারান্দায় খেতে বসছেন। গিন্নি খাবার দিতে দিতে বলছে বলছে জানো, ওই নিচে ওদের উঠোনে পাশের বাড়িতে প্রত্যেকদিন দেখতাম নোংরা জামা কাপড়গুলো রোদ্দুরে দিত। আজকে হঠাৎ দেখছি সব ঝলমল করছে, ধপধপে পরিষ্কার। তখন কর্তা আসতে বললেন, ওহে গিন্নি, আজকে আমি জানলার কাজগুলো পরিষ্কার করেছি। এই যে আমাদের কাজ পরিষ্কার করার কাজটা যে করে সেটা এডুকেশন। তাই এডুকেশন ছাড়া এই কোভিড-19-এও আমাদের অ্যাডাপ্টেশনের কোনো সুযোগ নেই। আমরা জানি ডারউইন বলেছেন অ্যাডাপ্টেশনের জন্য সার্ভাইভাল অফ দি ফিটেস্ট। অর্থাৎ কম্পিটিশন, নিজে বাঁচো যে কোনোভাবেই হোক। কিন্তু সমাজ বিজ্ঞানের বিকাশ বলে সবাইকে নিয়ে বাঁচো। অর্থাৎ কম্পিটিশন নয়, কোঅপারেশন। ডারউইন আরেকটা জিনিস শিখিয়েছেন, ডাইনোসররা একা একা বাঁচতে গিয়ে হারিয়ে গেছে, অথচ পিঁপড়েরা দেখো আজও বিদ্যমান। তা আমাদের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ হোক এই কামনা করে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাস সাজানো হয়েছে মূলত ইংলিশ ক্লাস 12-এর ছাত্রদের জন্য।
পোয়েট্রি সেকশনে যে কবিতাটা আমরা পড়ব তার নাম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এটা মূল ফরাসি ভাষায় যে নামটা দেওয়া ছিল, লা দরমিউর দু ভ্যাল। আমি আবার বলছি, লা দরমিউর দু ভ্যাল। ইংরেজি তর্জমা করলে দাঁড়ায় দি স্লিপার অফ দি ভ্যালি। কিন্তু আমাদের যিনি ট্রান্সলেটে ফরাসি থেকে যিনি এটাকে ইংরেজিতে অনুবাদ করেছেন, অলিভার বার্নার্ড, তিনি নামকরণটা করেন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এই কবি প্রথমে কবি সম্পর্কে আজকে বলবো। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি বা লা দরমিউর দু ভ্যালির লেখক হলেন বা কবি হলেন আর্থার র্যাবো, কে বলা হয় জ নিকোলাস আর্থার র্যাবো পুরো নাম। এই কবিতাটা পোয়েসিস 1872 বলে যে বইটা বার হয় তাতে সংকলিত ছিল। এবার আজকের আলোচনা আমরা মূলত আসবো কবি সম্পর্কে, তারপরে আমরা কবিতায় যাব। কবি সম্পর্কে আর্থার র্যাবো সম্পর্কে একটা অদ্ভুত, দেখো, পৃথিবীতে আমার অন্তত জানা নেই। অর্থাৎ আর্থার র্যাবো যখন তুমি জানতে চাইবে, পাশে লেখা থাকবে পোয়েট, আর্মস ডিলার অর ট্রেডার। ভাবো, একজন কবি অথচ তিনি আর্মস ডিলার ছিলেন। তার জীবনটা অদ্ভুত। প্রথমে আজকে তার জীবন সম্পর্কে আমরা একটা আলোকপাত করি। শুরুতেই আমরা তার পেরেন্টস ফ্রেডরিক র্যাবো, র্যাবো উচ্চারণটা সম্পর্কে একটা কথা বলি। সুনীল গঙ্গোপাধ্যায় একবার ফ্রান্সে গিয়েছিলেন, তো সেখানে গিয়ে তিনি শোনেন যে কেউ র্যাবো বলে না, তারা কি বলে, র্যাবো র্যাবো, অর্থাৎ হয় রফলার মতন একটা কি উচ্চারণ করেন। যাই হোক, সাধারণত এটাকে র্যাবো, অর্থাৎ এমটা চন্দ্রবিন্দু আর ডিটা সাইলেন্ট থাকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বলে। পরে আমরা আসছি তার পেরেন্টসে। বাবার নাম ফ্রেডরিক, মায়ের নাম ক্যাথরিন ভিটালি খোয়েট। আমরা তার বাবা ছিলেন মূলত সেনাবাহিনীর ক্যাপ্টেন। আলজেরিয়ার মতন দেশে বারবার গিয়েছেন, বিভিন্ন দেশ ঘুরে বেরিয়েছেন। তাদের বার্থ প্লেস হলো র্যাবোর শার্লেভিল, ফ্রান্সের শার্লেভিলে। আর বলা হয় তাদের ম্যারিড লাইফ মাত্র টিকেছিল, লাস্টিং করেছিল মাত্র 7 ইয়ার্স, অর্থাৎ ভিটালি আর ফ্রেডরিকের। শুধু তাই নয়, ফ্রেডরিক এবং ভিতালির 5 সন্তান ছিল। র্যাবো হলো তার দ্বিতীয় সন্তান। 5 সন্তানের কারোর জন্মের সবাই বাবা উপস্থিত ছিলেন না। শুধু তাই নয়, র্যাবোর বয়স যখন মাত্র 6 বছর, তখন গোটা পরিবারকে তিনি পরিত্যাগ করেন এবং তাদের মধ্যে সেপারেশন হয়ে যায়, প্রায় কমপ্লিট। তবে ডাইভোর্স তখনও হয়নি। তার মা খুব কষ্ট করে তাদেরকে লেখাপড়া শেখাচ্ছিলেন। একটা প্রথমে বস্তি এলাকায় থাকতেন, সেই জায়গাটা ছেড়ে দিলেন, একটা ভালো জায়গায় গিয়ে লেখাপড়া দিতে শুরু করলেন। তার মা ছিলেন, যদিও তার বয়স 6, অদ্ভুত আর কি কোল্ড টেম্পারমেন্টের লোক। অর্থাৎ র্যাবোর মধ্যে যে এত সম্ভাবনা এবং সেন্সিবিলিটি, তিনি সেটা বুঝতেই পারতেন না। যাই হোক, তথাপি তিনি কষ্ট করে তাদেরকে পড়াশোনা শিখিয়েছেন তাদের মা, এবং র্যাবোকে শার্লেভিল কলেজে তাকে পাঠান। সেখানে গিয়ে তার জীবনের একটা অদ্ভুত পরিবর্তন ঘটে। সেখানটায় শিক্ষক হিসেবে পান এবং তার গুরু যাকে বলা হয়
জর্জ ইজেনবার্গকে। তার বয়স বেশি না, মাত্র 22 বছর। তখন ছাত্রের বয়স কত? মোটে 16। অর্থাৎ তার মা চাইতেন ছেলে শুধু বাইবেলটা ঠিকঠাক শিখুক, সাথে কলেজের টুকিটাকি বিজ্ঞান বা অন্যান্য সংস্কৃতির পাঠ। কিন্তু ইজেনবার্গ তাকে ল্যাটিন, গ্রিক, ফ্রেঞ্চ, 3টি ভাষার সাহিত্য এগুলোর সম্পর্কে তাকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। গ্রিক, ল্যাটিন, ফ্রেঞ্চ। একবার কি কাণ্ড ঘটেছে শোনো। ভিক্টর হুগোর লা মিজারেবল তুলে দেয় হলো র্যাবোর হাতে পড়বার জন্য। তার জন্য রীতিমতো কলেজে কমপ্লেন করেন সে টিচারের বিরুদ্ধে। এহেন ছিলেন তার মা। এর জন্য একসময় তিনি তার যে প্রথম প্রিন্টেড কবিতা অরফান্স নিউ ইয়ার্স গিফট 1870 সালে জানুয়ারিতে বার হয়, অরফান্স নিউ ইয়ার্স গিফট, সেখানে কয়েকটা অমর লাইন লেখেন। তার শৈশবের একটা ছবি সেখানে পাওয়া যায়। এ মাদার ড্রিমস অফ উলসওয়ান্থ, of cozy nest, where snuggling children sleep in peace, dream in white. But here it's cold, unfeathered nest of shivering children, unsleepy, scared, a nest frozen by cruel winds. যে নেস্ট ফ্রোজেন বাই ক্রুয়েল উইন্ডস, অর্থাৎ যে মায়ের কোল হওয়া উচিত উলসোন্দ, অর্থাৎ উলের মতন, ফেদারের মতন, যা কোমল হবে, নরম হবে, তার মা ছিলেন বরফের মতন ঠান্ডা। তার সেন্সিবিলিটি ধরতেই পারতেন না। যদিও তার প্রথম কবিতা কিন্তু এটা নয়, প্রিন্টেড প্রথম কবিতা এটা। একে তিনি দেখিয়েছিলেন ইজেনবার্গকে, তার প্রথম কবিতা কিন্তু ওফেলে। যাই হোক, ওফেলিয়া তার প্রথম কবিতা, পরবর্তী সময়ে আরও বার হয়। দি ড্রাঙ্কেন বোট, 1871, এ সিজন ইন হেল 1873, আর ইলুমিনেশনস বলা হয় এটাই তার শেষ। তারপর তিনি লেখালেখি একদম বন্ধ করে দেন। মূলত বলা হয় যে তার ক্রিয়েটিভ ইয়ারটা হলো 1868 থেকে 1873 পর্যন্ত। তারপর ওই যতক্ষণ না ইলুমিনেশনসটা কমপ্লিট হয় 1886, সে অবধি চালিয়ে যান। তারপর তিনি লেখালেখি একদম বন্ধ করে দেন। অর্থাৎ তখন তার টিনেজ, 19 বছর বয়স। 19 বছর বয়সে তিনি লেখালেখি থামিয়ে দেন। এর জন্য তাকে বলা হয় বয় পোয়েট। তার জীবনে কিছু ঘটনার পরম্পরা দেখলে তোমরা অবাক হবে। দেখো, তিনি যখন কলেজে পড়ছেন র্যাবো 1870 সাল, তখন ফ্রাঙ্কো পার্সিয়ান যুদ্ধ বাধে। এই ফ্রাঙ্কো পার্সিয়ান যুদ্ধে নেপোলিয়ন দ্য থার্ড তার সঙ্গে রাশিয়ান গভর্নমেন্টের একটা যুদ্ধ বাধে। সেই সময় তাদের কলেজটা রূপান্তরিত হয় হসপিটালে, সেনা হসপিটালে। চলে যান নিজামবার্গ, তিনি প্যারিসে চলে যান। তারপর যে ঘটনা যেটা ঘটে, ওই 1870 যেহেতু কলেজ বন্ধ হয়ে গেল, কি করলে, এমনিতেই সে রেস্টলেস ছোটবেলা থেকেই। একদিন বাড়িতে না বলে বাড়ি পালিয়ে চলে গেলেন, কোনো টিকিট না কেটে সোজা হাজির হলেন গিয়ে প্যারিসে। তিনি স্টেশনে নামার পরেই তাকে টিকিট কালেক্টর ধরে, টিকিট দেখাতে না পারায় তাকে জেলে পুরে দেওয়া হয়। তারপর তিনি ডেসপারেটলি চিঠি লেখেন হলো ইজেনবার্গকে, তার যে গুরু, যাকে তিনি হিসেবে মানেন। ইজেনবার্গ খুব তার চেয়ে মাত্র 5-6 বছরের বেশি বড়। তিনি কলেজের শিক্ষক ছিলেন।
তিনি এসে তাকে উদ্ধার করেন। যাই হোক, কয়েকদিন পর তাকে আবার তার মায়ের কাছে ফেরত দিয়ে যান ইজামবার্গ র্যাবোকে। কিন্তু 10 দিনও কাটেনি, তিনি আবার পালালেন। তখন ইজামবার্গ তাকে বললেন, তাকে সেই সময়কার বিখ্যাত লেখকদের বা কবিদের কাছে চিঠি লিখতে, তার কবিতাগুলো লিখে পাঠাতে। তিনি তাই করলেন। প্রথমে পল ভার্নের কাছে, পল ভার্লেনের কাছে, তিনি একজন সিম্বলিস্ট বলে পরিচিত, পল ভার্লেনের কাছে তার কয়েকটি কবিতা দিয়ে একটা চিঠি লিখলেন। এবং পল ভার্লেন তাকে স্বাগত জানালেন যে তোমার জন্যই আমরা অপেক্ষা করছি। মজার কথা, আমরা যে কবিতাটা পড়ছি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, সেই কবিতাটার জন্য দারুণভাবে মুগ্ধ হন ভার্লেন। যাই হোক, তারপর ভার্লেনের সাথে তার 2 বছরের একটা অদ্ভুত সম্পর্ক চলে। ভার্লেনের স্ত্রী তখন প্রেগন্যান্ট। সেসব ছেড়ে দিয়ে ভার্লেনকে নিয়ে মেতে থাকলেন, আর কি র্যাবোকে নিয়ে মেতে থাকলেন ভার্লেন। এমনকি তারা একসময় চলে যান লন্ডনে। ভার্লেনের মা কিছু টাকা পাঠাতেন, সে টাকা দিয়ে কোনো রকমে সেখানে তারা পড়ছিলেন। কিন্তু র্যাবো কিন্তু ব্রিটিশ মিউজিয়ামে গিয়ে নিয়মিত পড়াশোনা করছিলেন। তারপর একদিন লন্ডন ছেড়ে চলে আসেন ভার্লেন। পরে ফিরে আসেন, র্যাবো ফিরে আসেন লন্ডন থেকে। হঠাৎ ভার্লেন তাকে, অর্থাৎ র্যাবোর অনুপস্থিতি তাকে দারুণভাবে কষ্ট দিচ্ছে। তাকে আমন্ত্রণ জানালেন আবার আসতে, একটা হোটেলের ঠিকানা দিলেন। সেই হোটেলের ঘটনা খুবই দুর্বিষহ। সেই দিন তাদের সাথে এমনই মাতাল অবস্থায় ছিল যে ভার্লেন রিভলভার থেকে গুলি করে র্যাবোকে। দৌড়ে ছুটে পালিয়ে যায় হলো র্যাবো। পুলিশ তাকে অ্যারেস্ট করে, ভার্লেনকে তার 2 বছরের সাজা হয়। তারপর 1875 সালে আবার যখন জেল থেকে বার হয় ভার্লেন, আবার একবার সাক্ষাৎ হয়েছিল র্যাবোর সাথে তার। যাই হোক, আমরা ইতিমধ্যেই জেনেছি যে লেখালেখি একদম বন্ধ করে দিয়েছে। 1886 সালে ইতিমধ্যে তার আর ইলুমিনেশনস বার হয়ে গেছে। সেটা মূলত প্রোজ পোয়েমস, অর্থাৎ গদ্যের আকারে যে কবিতাগুলো, সেগুলো বার হয়ে গেছে। তিনি এক কাণ্ড করলেন। 1876 সালে ডাচ কলোনিয়াল আর্মিতে নাম লেখালেন। উদ্দেশ্য বাড়ি থেকে বেরিয়ে পড়া। কাণ্ড দেখো, তিনি চলে গেলেন ডাচ ইস্ট ইন্ডিজ, যাকে আমরা বর্তমানে বলি হলো ইন্দোনেশিয়া, সেখানে চলে যান। ইন্দোনেশিয়া থেকে 4 মাস পরে সেখান থেকে জঙ্গলে পালিয়ে যান। তারপর প্যারিসগামী এক জাহাজে চড়ে আবার চলে আসেন। 1878 সালে তিনি সাইপ্রাসের লারকানাতে চলে যান। সেখানটায় সাইপ্রাসে গিয়ে (1876) ডাচ কলোনিয়াল আর্মিতে নাম লেখান এবং চলে যান ডাচ ইস্ট ইন্ডিজে, যাকে বর্তমানে ইন্দোনেশিয়া বলা হয়। সেখান থেকে পালিয়ে জঙ্গলে চলে যান, আবার ফিরে আসেন ফ্রান্সে। 1878 সালে, 1878, খেয়াল করো, আমি হয়তো 1900 বলে ফেলছি। 1878-এ তিনি চলে যান সাইপ্রাসের লারকানাতে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ নিয়ে। সেখান থেকে চলে যান ইয়েমেনের অ্যাডেনে। ইয়েমেনের অ্যাডেনে চলে যান এবং সেখানে ব্র্যাডলি কোম্পানিতে কাজ দেন। সে ব্র্যাডলি কোম্পানির হয়ে আবার চলে যান হারারে। সেটা হলো 1880 সাল। সেখান যে হারার হলো ইথিওপিয়ার শহর হারার।
ওদের হয়ে চলে যান। কিন্তু 1884-তে গিয়ে তিনি ওই কোম্পানি ছেড়ে দিয়ে, ব্র্যাডলি ছেড়ে দিয়ে নিজে মার্চেন্ট হয়ে বসেন। কফির মার্চেন্ট এবং ফায়ার আর্মস, মূলত ওল্ড ফায়ার আর্মস কেনা বেচা, বিভিন্ন দেশে বিক্রি করা, সেই কাজে লেগে পড়েন। ভাবো, একজন কবি, তিনি কিন্তু ফায়ার আর্মসের ডিলার বা সেগুলোকে লেনা দেনা ইত্যাদি করছেন, অথচ তিনি বিধ্বংসী এই কবিতা লিখেছেন আর কি, শ্রমজীবী মানুষদের জন্য প্রচুর কবিতা লিখেছেন। তথাপি এই কাজগুলো তিনি করছেন। তারপর এখান থেকে তিনি যখন ফ্রান্সে কিছু অস্ত্র পাঠাচ্ছিলেন একটা তার কোম্পানি থেকে, সেই সময় সেই অস্ত্রগুলো আর ফ্রান্সে গিয়ে ভিড়তে পারে না, তখন অস্ত্র বিক্রি করা নিষিদ্ধ হয়ে যায়। তারপরেও তার জীবনে কিছু পরিণতির দিকে খেয়াল করো। 1891 সালে তিনি যখন অ্যাডেনে রয়েছেন, ইয়েমেনের অ্যাডেনে, তখন তার ডান পায়ে আর্থ্রাইটিস ধরা পড়ে। তারা তখন তাই বললেন। ফলে এই ফেব্রুয়ারি তখন তিনি ফ্রান্সে ফিরে যান, মার্সেলে গিয়ে ওঠেন, মার্সেলে কনসেপশন হসপিটাল, সেখানে ওঠেন। যাওয়ার পর যাকে আর্থ্রাইটিস ভাবা হয়েছিল, সেই ডান পাটাকে অ্যাম্পিউট করতে হয়, অর্থাৎ কেটে বাদ দিতে হয়। অবশেষে নভেম্বর 10 তীব্র যন্ত্রণায় কষ্ট পেয়েছেন। নভেম্বর 10, 1891, র্যাবো, যিনি বোদেলেয়ার দ্বারা নিজে প্রভাবিত হয়েছেন, যিনি প্রভাবিত করেছেন পরবর্তীকালে সুরিয়ালিজমকে, প্রভাবিত করেছেন ডাডাইজম দ্বারা, নিজে প্রভাবিত হয়েছেন সোম্য সিম্বলিজম দ্বারা, তার দ্বারা প্রভাবিত হয়েছেন ব্রব ডিলানের মতন কবি সুরকার, অ্যান্ড্রে ব্রেটনের মতন ব্যক্তিত্ব। সেই কবি তীব্র যন্ত্রণায় প্রাণ ত্যাগ করেন মার্সেইলে। তাকে শার্লেভিল, তার নিজের যে জায়গা, সেখানেই তাকে সমাহিত করা হয় এবং তার যে লাস্ট রিমেন্স ছড়িয়ে দেওয়া হয় গোটা ফ্রান্সে। তা এহেন কবি আর্থার র্যাবো, তার রচনায় Asleep in the Valley, in French, La Derbiure du Valley, আমরা কবিতাটার একটা ফার্স্ট হ্যান্ড রিডিং দিয়ে আজকের পার্টটা শেষ করব। দ্বিতীয় এবং তৃতীয় পার্টে হয়তো কবিতাটা গিয়ে সম্পূর্ণ পার্টটা সম্পূর্ণ হবে। আমি কবিতাটাই আসছি। অর্থাৎ আমরা যে অদ্ভুত এক জীবন দেখলাম, মা বাবার অদ্ভুত আচরণ, বাবার পরিত্যক্ত হওয়া লণ্ডভণ্ড জীবন, বাড়ি থেকে মুহুর্মুহু পালিয়ে যাওয়া, সেনাবাহিনীতে নাম লেখানো, তারপরেও তার দ্বারা আজকের পৃথিবী, অর্থাৎ ফরাসি ভাষায় যদি 10 জন কবির নাম বলতে হয়, র্যাবোকে, আর্থার র্যাবোকে বাদ দেওয়া যাবে না। তার লেখা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। তোর প্রত্যেকে বইটা বার করো, পেজ নাম্বার 63। A small green valley where a slow stream flows and leaves long strands of silver on the bright grass. From the mountain top stream the sun's rays. They fill
the hollow full of light. A soldier, very young, lies open-mouthed, a pillow made of fern beneath his head, asleep, stretched in the heavy undergrowth, pale in his warm green sun-soaked bed, his feet among his flowers. He sleeps. His smile is like an infant's, gentle, without guile. Oh, nature, keep him warm. He may catch cold. The humming insects don't disturb his rest. He sleeps in sunlight, one hand on his breast, at peace. In his side, there are two red holes. অর্থাৎ একদিকে ভ্যালির অপূর্ব সুন্দর বর্ণনা, গ্রিন ভ্যালি, একটা নদী বয়ে চলেছে, প্রকৃতির অপরূপ শোভা, সূর্য আলো দিয়ে নদীকে রূপলি করে তুলেছে। অপর দৃশ্যে একটি সৈনিক তার ফার্ন গাছের উপর মাথা রেখে, জঙ্গলে ফুলগুলোর উপর পা রেখে মনে হচ্ছে যেন ঘুমোচ্ছে। মৌমাছিরা তাদেরকে বিরক্ত করছে না, সে ঘুমোচ্ছে, তার মুখে একটা হাসি, শিশুর পবিত্র হাসির মতো। শুধু তার একটা হাত বুকের মধ্যে, আর বুকের অন্যদিকে দুটো লাল রঙের ছিদ্র। শেষ লাইনে এসে আমরা থমকে যাই, দুটো বুলেটের চিহ্ন। তাকে শেষ করে দিয়ে গেছে। অ্যাকচুয়ালি ইট ইজ হিজ লাস্ট স্লিপ। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন।